প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ব্যাকরণ অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায়শই এই টপিকটি থেকে প্রশ্ন আসে। দ্বিরুক্ত শব্দ। কি শব্দ? দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো কি আলোচনা করছি। দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ এই কথাটি যখন আমরা শুনছি আমাদের কানে বাজছে তখন আমরা কি দ্বিরুক্ত, অর্থাৎ দ্বি মানে দুই, উক্ত মানে বলা, মানে একই শব্দ দুইবার বলা। একই শব্দ যদি আমরা দুইবার বলি তখন সেটি দ্বিরুক্ত শব্দ হয়। আচ্ছা, কিন্তু তোমরা মনে রাখবে দ্বিরুক্ত শব্দ কিন্তু বিভিন্নভাবে গঠিত হতে পারে, অর্থাৎ একই শব্দ দুইবার বললেই যে দ্বিরুক্ত শব্দ হবে শুধুমাত্র না। দ্বিরুক্ত শব্দ বিপরীত শব্দ যোগেও হতে পারে, যেমন আয় ব্যয়, এটিও দ্বিরুক্ত শব্দ হতে পারে। যুগ্ম রীতিতে গঠিত, অর্থাৎ সামান্য পরিবর্তন হতে পারে, যেমন আমরা বলি ডাল ভাত বা ভাত টাত, চাবি টাবি, এই টাইপের আমরা অনেক বলি। যাই হোক, দ্বিরুক্ত শব্দের শুরুতেই দেখো আমরা কি বলছি। দ্বিরুক্ত শব্দের যে প্রকারভেদ আমরা জানি, দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে শব্দের দ্বিরুক্তি, একটি হচ্ছে পদের দ্বিরুক্তি, আর একটি হচ্ছে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। তোমরা যে জায়গাটা একটু কনফিউজড হও যে শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তি, মনে রাখবা শব্দের দ্বিরুক্তি হচ্ছে যেখানে বিভক্তিযুক্ত থাকে না শব্দের দ্বিরুক্তি, আর পদের দ্বিরুক্তি হচ্ছে যেখানে বিভক্তিযুক্ত থাকে, সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আর একটি কি বলছিলাম? অনুকার দ্বিরুক্তি। একটু খেয়াল করে দেখো, প্রথমে আমরা আলোচনা করছি শব্দের দ্বিরুক্তি। যেমন আমরা যদি বলি দেখো ভালো ভালো, তাহলে এখানে বিভক্তিযুক্ত নেই, তার মানে এটি হচ্ছে শব্দের দ্বিরুক্তি। আর যদি বলি যে ঘরে ঘরে, যে ঘরে ঘরে দুর্গ তৈরি করো, ঘরে ঘরে, তাহলে এখানে বিভক্তিযুক্ত থাকলো, সুতরাং এটি হচ্ছে কি? পদের দ্বিরুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন যেভাবে আসে এর ব্যবহার, প্রথমত হচ্ছে এটি কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি না অনুকার দ্বিরুক্তি? এটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কি বুঝাতে ব্যবহৃত হয়েছে, আমরা এই পুরো আলোচনাটাই দেখব। দেখো, শুরুতে আমরা আলোচনা করব পদের দ্বিরুক্তির যে ব্যবহার, এই পদের দ্বিরুক্তির ব্যবহার নিয়ে কথা বলছি। দেখো, পদের দ্বিরুক্তির মধ্যে শুরুতেই দেখো কি লেখা আছে, যে বিশেষ্য পদের বিশেষণ রূপে ব্যবহার। বিশেষ্য পদ বা যখন দ্বিরুক্ত হয়ে যায় তখন সেটি কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। যেমন ধরো আমি বলছি যে কবি কবি চেহারা, তাহলে কবি এখানে বিশেষ্য পদ, বাট যখন কবি কবি হচ্ছে তখন সেটি হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, কবি কবি চেহারা কি বোঝাতে? এটি হচ্ছে সামান্যতা বোঝাতে। যে জ্বর জ্বর ভাব, এটি কি বোঝাতে? সামান্যতা বোঝাতে। কি বোঝাতে? এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো আধিক্য বোঝাতে, মানে বেশি বেশি বোঝাতে। যে ধামা ধামা ধান, রাশি রাশি ধান, অল্প ধান না, অনেক বেশি। অনুরূপ বোঝাতে, যে তার সঙ্গী সাথী কেউ নেই। দেখো সঙ্গী সাথী, তাহলে এটি কি? সমার্থক শব্দযোগে কিন্তু দ্বিরুক্তি হয়েছে, তার মানে যা সঙ্গী তাই সাথী, এটি হচ্ছে অনুরূপ বোঝাতে। ধারাবাহিকতা বোঝাতে, যে তিনি বাড়ি বাড়ি হেঁটে ভোট চাচ্ছেন, তা বাড়ি বাড়ি মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছেন, দ্যাট মিনস এটি হচ্ছে ধারাবাহিকতা। যে সানজিদা দিন দিন সুন্দর হচ্ছে, একদিনে সুন্দর হচ্ছে না, দিন দিন সুন্দর হচ্ছে। আচ্ছা, পড়াশোনায় ভালো হচ্ছে। আগ্রহ বোঝাতে, যে বাচ্চাটি মা মা বলে ডাকছে, যে ও মা মা বলে ডাকছে, এই ভাই প্লিজ দাঁড়ান দাঁড়ান, তাহলে মা মা বলে ডাকছে, এটি হচ্ছে কি? আগ্রহ বোঝাতে। এরপর চলে আসো বিশেষণ পদের বিশেষণ রূপে ব্যবহার, অর্থাৎ বিশেষণ পদটি দ্বিরুক্ত হয়েও সেটিও বিশেষণ পদে ব্যবহৃত হয়। যেমন ধরো সামান্যতা বোঝাতে, যে উরু উরু ভাব, উরু উরু ভাব, এটি সামান্যতা বেশি, সামান্য। কালো কালো চেহারা, আমার মতো, একদম পুরো কালো না, হ্যাঁ সামান্য কালো। আধিক্য বোঝাতে, দেখো যে ভালো ভালো আম, আমি যদি বলি আমার জন্য তোমরা ভালো ভালো আম নিয়ে এসো, তাহলে কি একটা আম না অনেক আম? অনেক আম, আধিক্য বোঝাতে। এরপর দেখো ছোট ছোট ডাল, আমরা অনেকে এটা দেবো ক্ষুদ্রতা বোঝাতে, কিন্তু ছোট ছোট ডাল বলতে কিন্তু অনেকগুলোকে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস এটি হচ্ছে কি? আধিক্য বোঝাতে। দেখো গরম গরম জিলাপি, গরম গরম জিলাপি, এটি কি বোঝাতে? তীব্রতা বোঝাতে। কি বোঝাতে? তীব্রতা বা সঠিকতা বোঝাতে। যে নরম নরম হাত, কেমন হাত? নরম নরম হাত, এটি তোমরা একটু টেকনিক্যালি মনে রাখবে, এটি হচ্ছে তীব্রতা বা সঠিকতা বোঝাতে। এরপর চলে আসি সর্বনাম পদের ব্যবহার।
আচ্ছা, বিভিন্ন পদের আলোচনা যেহেতু আমরা করছি, সর্বনামের ক্ষেত্রে দেখো যে বহুবচন বা আধিক্য বোঝাতে যে কে কে এলো, ডেফিনেটলি কে কে সর্বনাম পদ, তার মানে একজন আসছে না অনেক আসছে, অনেক আসছে, এটি হচ্ছে কি আধিক্য বোঝাতে। এরপর দেখো ক্রিয়াবাচক পদের ব্যবহার, যে দেখতে দেখতে ঝড় শুরু হলো, দেখতে দেখতে ঝড় শুরু হলো, এটি কিন্তু স্বল্পকাল বোঝাতে। আর আমি যদি বলি দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে গেল, এটি কিন্তু দীর্ঘকাল বোঝাতে। আচ্ছা, বিশেষণ রূপে ব্যবহার দেখো, রোগীর যায় যায় অবস্থা, তো যায় যায়টা হচ্ছে কি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষণ রূপে ব্যবহার, ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার, যে পড়তে পড়তে শুনলে কিভাবে, তাহলে পড়তে পড়তে শোনা, এটি হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আর ডেকে ডেকে হয়রান হয়েছি, দ্যাট মিনস এটি হচ্ছে কি পৌনঃপুনিকতা, মানে বারবার, একবার ডাকিনি, অনেকবার ডেকেছে। এরপর আসো অব্যয় পদের ব্যবহার। এই অব্যয় পদগুলো দেখো কোন অর্থে ব্যবহৃত হয়েছে, যে ভয়ে গা ছমছম করছে, তো এটি কোন পদ, এটি হচ্ছে অব্যয় পদ, এটি হচ্ছে অনুভূতি বোঝায়। ফোড়াটা টন টন করছে, টন টন, এটি হচ্ছে অব্যয় পদ, কি বোঝায়, অনুভূতি বোঝায়। ছি ছি তুমি এত খারাপ, তাহলে ছি ছি এটি হচ্ছে ভাবের গভীরতা। টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর এটি কি, এটিতে ধ্বনি ব্যঞ্জনা। আর বারবার সে কামান গর্জে উঠছে, একবার না অনেকবার, পৌনঃপুনিকতা। এরপর আসো যে যুগ্মরীতিতে দ্বিরুক্তি শব্দের গঠন। যুগ্মরীতিটা হচ্ছে কি, যুগ্মরীতি হচ্ছে সামান্য পরিবর্তন হবে, যে সামান্য পরিবর্তন হওয়ার যে গঠনের রীতি, এটি বলা হয় যুগ্মরীতি। দেখো সামান্য পরিবর্তন কি, যেমন আমরা যদি বলি যে ভিন্নার্থক শব্দ যোগে, যে অলিগলি ভিন্নার্থক শব্দ, তালা চাবি ভিন্নার্থক শব্দ, পথঘাটও ভিন্নার্থক শব্দ। তালার বিপরীত কিন্তু চাবি না, এটি হচ্ছে ভিন্ন অর্থ। আচ্ছা, এরপর দেখো বিপরীত শব্দ যোগে, যে জন্ম মৃত্যু, আদান প্রদান, বিপরীত শব্দ যোগে শব্দের আদিস্বরের পরিবর্তন করে। আদিস্বর মানে হচ্ছে কি আগের স্বরটি, দেখো চুপচাপ, তাহলে চুপ চুপ হওয়ার কথা, কিন্তু হয়েছে কি চুপটা কি হয়ে গেছে, চাপ হয়ে গেছে, তাহলে কি আদিস্বরের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার ব্যবহারে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, দেখো ভাত টাত, তাহলে ভটা কি হয়ে গেছে, ট হয়ে গেছে। ছটফট, তাহলে ছটা কি হয়ে গেছে, ফ হয়ে গেছে, মানে দ্বিতীয়বার ব্যবহারে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়েছে। শব্দের অন্তঃস্বরের পরিবর্তন, মানে শেষের স্বরটা পরিবর্তন হয়েছে, যে মারা মারি, তাহলে মারা এখন আ, মারি কি হয়ে গেছে, ই হয়ে গেছে। এবার দেখো হাতা হাতি, তাহলে হাতা, আটা কি হয়ে গেছে, হাতি কি হয়ে গেছে, ই হয়ে গেছে, আটা কি হয়ে গেল, ই হয়ে গেল। সমার্থক শব্দযোগে, যেমন ভয় ডর, যা ভয় তাই ডর, চাল চলন রীতিনীতি, এগুলো হচ্ছে সমার্থক শব্দযোগে। এরপর আসি আমরা পদার্থক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি আমরা যেটা বলবো। দেখো কি বলা আছে, যে বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলে। আচ্ছা দেখো এগুলো বিভিন্নভাবে গঠিত হতে পারে। এর প্রথমে দেখো কি বলছে, যে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্তি পদের ব্যবহার। দেখো যুগ্মরীতিতে মানে সামান্য পরিবর্তন হবে, যে আকাশে বাতাসে, হাতে নাতে, পরিবর্তন হয়েছে ডেফিনেটলি। এরপর দেখো একই পদের অবিকৃত দুইবার ব্যবহার, ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম, এখানে কোনো পরিবর্তন হয়নি। এরপর আসো এই যে বিশিষ্টার্থক বাগধারা দ্বিরুক্ত শব্দের ব্যবহার। এই চারটা উদাহরণ খুব মনোযোগ দিয়ে পড়বে, কেননা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো হুবহু অনেক সময় এই উদাহরণগুলো দিয়ে দেয়। যেমন ধরো লোকটা হাড়ে হাড়ে শয়তান, এটি কি বোঝায়, আধিক্য বোঝায়। ছেলেটিকে চোখে চোখে রেখো, মানে কি সতর্কতা, কোথায় যায়, কার সাথে যায়, কি করে, এটি দেখতে হবে। থেকে থেকে শিশুটি কাঁদছে, মানে থেকে থেকে কাঁদছে, বিরতি নিয়ে, দ্যাট মিনস এটি কালের বিস্তার। আর ফুলগুলো তুই আনলে বাসা বাসা, মানে বেছে বেছে ফুল আনতে বলছে, দ্যাট মিনস এটি গুরুত্ব দেওয়া হয়েছে, এটি হচ্ছে ভাবের প্রগাঢ়তা। এরপর হচ্ছে যে অনুকার দ্বিরুক্তি বা ধনাত্মক দ্বিরুক্তি। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি কি, কোনো কিছুর স্বাভাবিক যে সাউন্ড, মানে নর্মাল সাউন্ড বা ন্যাচারাল সাউন্ড, বা কাল্পনিক যে অনুভূতি, হ্যাঁ এই কাল্পনিক ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে আমরা বলি কি অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। দেখো ধনাত্মক দ্বিরুক্তির মাধ্যমে কি বোঝায়, আধিক্য বোঝায় এবং অন্যান্য আরো কিছু বোঝাতে পারে। এরপরে আমরা দেখছি, দেখো ধনাত্মক বা অনুকার দ্বিরুক্তির যে গঠনগুলো, সেই গঠনগুলো আমরা একটু আলোচনা করছি। দেখো যে অনুভূতিজাত বা কাল্পনিক ধ্বনির অনুকার, এটা হচ্ছে অনুভূতিজাতক, একদম অবিকল সাউন্ড না, ন্যাচারাল সাউন্ড না, যেটা আমরা শুনতে পাই না, এটা অনুভব করতে পারি। যেমন ধরো আমরা বলি যে ঠাঠা রোদ, ঠাঠা রোদ তো আসলে আমরা কি শুনতে পাই না, এটা অনুভব করতে পারি। ঠাঠা এখানে রোদের তীব্রতা, ঝিকিমিকি এটা হচ্ছে ঔজ্জ্বল্য, কুটকুট করে কামড়াচ্ছে, কুটকুট, দেখো এটা কিন্তু অনুভূতি, মানে অর্থাৎ শরীরে কামড় লাগার অনুভূতি। আচ্ছা এরপরে দেখো
জীবজন্তুর ধ্বনির অনুকার, যেমন কা কা, কাক ডাকে, কাকের ডাক কা কা। মানুষের ধনুর অনুকার, অর্থাৎ মানুষ যখন উচ্চস্বরে কান্না করে তখন এই কান্না শব্দটাকে বলে ভেউ ভেউ, নট ঘেউ ঘেউ, ভেউ ভেউ। বস্তুর ধনুর অনুকার, দেখো ঘষাঘষ, এই ঘষাঘষটা হচ্ছে কি ধান কাটার শব্দ। এরপরে দেখো মরমর, এই মরমর হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ, মরমর। ঝমঝম বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ। হু হু বাতাস, এটা হচ্ছে বাতাস প্রবাহের শব্দ। আর দেখো এরপরে বলছে কি যে ধনাত্মক দ্বিরুক্তি গঠন। ধনাত্মক দ্বিরুক্তির গঠন বিভিন্নভাবে হতে পারে। এর মধ্যে দেখা হয়েছে যে একই ধনাত্মক শব্দের অবিকৃত প্রয়োগ, অর্থাৎ একই শব্দ দুইবার বলা হয়েছে। প্রথম শব্দটি শেষে আ যোগ করে, যেমন গপা গপ। আচ্ছা, তাহলে প্রথম শব্দটি শেষে কি গপা গপ, এখানে আ যুক্ত হয়েছে গপা। টপা টপ, এখানে কি টপা আ। পটাপট, এখানে পটা আ। দ্বিতীয় শব্দটি শেষে ই প্রত্যয় যোগ করে, যেমন দেখো ঝমঝমি, ই প্রত্যয় যোগ হয়েছে। ধরাধরি, কি হয়েছে, ই প্রত্যয় যোগ হয়েছে। যুগ্মরীতিতে গঠিত ধনাত্মক শব্দ, মানে সামান্য পরিবর্তন হয়। হাপুস হুপুস করে খাওয়া, যে গোগ্রাসে খাওয়া। কিচির মিচির, এটি হচ্ছে পাখি বা বানরের শব্দ। পরীক্ষায় কিন্তু আসে এগুলো, খুব মনোযোগ দিয়ে পড়ো, খুব মনোযোগ দিয়ে পড়ো। এরপর দেখো টাপুর টুপুর, অর্থাৎ বৃষ্টি পতনের শব্দ। এরপর আনি প্রত্যযোগে বকবকানি, ছটপটানি, অর্থাৎ ধনাত্মক দ্বিরুক্তিগুলো বিভিন্নভাবে গঠিত হতে পারে, সেটা বলছে। এরপর দেখো যে ধনাত্মক দ্বিরুক্তির ব্যবহার, এই ব্যবহারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো যে বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, এই ঝমঝমানি এটি বিশেষণ রূপে না বিশেষ রূপে, বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়, ছলো ছলো এটি হচ্ছে কি বিশেষণ রূপে। চিকচিক করে, কেমন করে, চিকচিক করে, এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আর কলকলিয়ে উঠলো সে তাই নারীর প্রতিবাদ, এই কলকলিয়ে এটা হচ্ছে কি ক্রিয়ারূপে, এবং অনেক সময় এটা আমরা বলি ক্রিয়া বিশেষণ, মূলত দিবা হচ্ছে কি ক্রিয়ারূপে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটি। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই দ্বিরুক্ত শব্দ, এই টপিকটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, খুব ছোট টপিক, তোমরা 9-10-এও পড়েছো এটি, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নেই, অবশ্যই প্রশ্ন আসবে, ভালো করে পড়ো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।